এগারিকাস কিসের নাম? একটা ছত্রাকের নামে কথা হয় না। এগারিকাস কিসের নাম? একটা ছত্রাকের নাম। এটাকে বাংলায় আরেক নামে ডাকা হয় মাশরুম। সহজ বাংলায় মাশরুম যেহেতু নাম শুনছো, তার মানে এটা খাওয়া যায়, তাই তো? আচ্ছা, তো এটা দেহের গঠন সম্পর্কে পড়তে হবে, এটা জনন পড়তে হবে, এটার অর্থনৈতিক গুরুত্ব পড়তে হবে, উপকারী দিক অপকারী দিক এগুলো পড়তে হবে। পড়লে এগারিকাস মাশরুম শেষ হবে। আসো, এই এগারিকাস যে মাশরুম বা ছত্রাকটা আছে, এটা কোন রাজ্যের অন্তর্গত? যেহেতু এটা ছত্রাক, তো ছত্রাকের রাজ্যের নাম কি? ফানজাই। ফানজাই এগুলো পড়া লাগবে না, আমার যেটা পড়তে হবে এটার শ্রেণীর নাম কি? কারো কি মনে আছে ছত্রাকের টোটাল 5টা শ্রেণী ছিল? বলছিলাম যে 5টা নাম মুখস্থ করা লাগবে না, এর মধ্যে এটা মনে রাখতে হবে অন্তত, বেসিডিওমাইসিটিস অথবা বেসিডিওমাইকোটা। সরি, বিভাগের নাম বেসিডিওমাইকোটা আর শ্রেণীর নাম কি? বেসিডিওমাইসিটিস, মানে বেসিডিও, সহজ কথায় বেসিডিও। এগারিকাস মাশরুম কোন বিভাগের অন্তর্গত? বেসিডিওমাইকোটা। আর কোন শ্রেণীর অন্তর্গত? বেসিডিওমাইসিটিস। বেসিডি কথাটা মনে রাখো, ঠিক আছে? নেক্সট আসো, বাংলাদেশ থেকে কোন এগারিকাসটা পাওয়া গেছে? বাংলাদেশ থেকে এই মাশরুমের কোন প্রজাতিটা পাওয়া গেছে? দাগ দাও, এগারিকাস বিসপোরাস। LEG মানে কি বোঝাইছে জানো? যিনি আবিষ্কার করছে, ওইটা লাগবে না আমাদের। বাংলাদেশ থেকে যে এগারিকাসটা পাওয়া গেছে তার নাম কি? এগারিকাস বিসপোরাস। নেক্সট আসো, এটাকে বাংলায় আরেকটা নামে ডাকা হয় হোয়াইট বাটন মাশরুম। স্টার পরীক্ষা আসবে, নিচের কোনটি হোয়াইট বাটন মাশরুম নামে পরিচিত? এগারিকাস বিসপোরাস। এগারিকাস মানেই মাশরুম। নেক্সট চলে আসো, এই মাশরুমগুলো তোমরা দেখছো বাড়ির আঙ্গিনায় হয়, ব্যাঙের ছাতা নামে যেগুলো ডাকো। এখন এটা দেখার পরে বলো, তাহলে আমাদের আশেপাশে এত দামি দামি মাশরুম আছে, তাহলে আমরা খাই না কেন? এটা খাইতে যাইও না আবার, হ্যাঁ? মইরা ওখানে আবার ছত্রাক হয়ে যাবা, বুঝছো? এখানে সেখানে ছত্রাক দেখলেই যে ওইটা এগারিকাস মাশরুম জিনিসটা এমন না। তোমার বাড়ির আশেপাশে আছে, মানে কিছু মাশরুম আছে ভালো, কিছু আছে বিষাক্ত। বিষাক্ত মাশরুম চেনার কিছু উপায় আছে, এটা আমরা এই মাশরুম পড়ার শেষের দিকে পড়বো। এখন এগুলো নিয়ে কথা বললাম না। অর্থাৎ হুটহাট মাশরুম খাওয়া যাবে না। বর্ষাকালে বাড়ির আশেপাশে এই চিত্রের নাই কিছু ব্যাঙের ছাতা দেখা যায়, তাই না? এগুলাই মূলত কি নামে পরিচিত? মাশরুম। আমরা যে মাশরুম নিয়ে পড়বো এটা হচ্ছে এগারিকাস মাশরুম। আসো, আমাদের এগারিকাস মাশরুম কি? মৃতজীবী। মৃতজীবী বুঝো? সে মৃত জীব জন্তুর উপরে জন্মায়, ম্যাক্সিমাম হচ্ছে গাছের উপরে জন্মায়। তুমি একটা কাঠের তক্তা ফালা দেখছো, ওইটা তো একটা মৃত জীব, গাছ। সাধারণত এদের বায়বীয় অংশ খাড়া হয়ে উপরের দিকে বৃদ্ধি পায়, পরিণত অবস্থা অনেকটা ছাতার মতো দেখায়। এগুলো দেখানো দরকার আছে, তাই এদেরকে কিসের ছাতা বলা হয়? ব্যাঙের ছাতা। একবার দাগাইছি, তাহলে আর দাগাবো না। মাইসিলিয়াম থেকে ছাতার ন্যায় বায়বীয় অংশ সৃষ্টিকে ফ্রুকটিফিকেশন বলে। এটা ক নাম্বারে আসে? এমসিকিউতে আসে। বুঝাচ্ছি, স্টার দাও। দেখো, আমরা বলছিলাম ছত্রাকের দেহ যে সুতা দিয়ে তৈরি, সেই সুতাগুলোকে বলা হয় হাইফি, তাই না? ছত্রাকের দেহ সুতা দিয়ে তৈরি, সুতাগুলোর নাম কি? হাইফি। যখন শাখা প্রশাখা বিশিষ্ট দেহ হয় তখন তারে বলা হয় মাইসেলিয়াম। মাইসিলিয়াম মানে সুতাই, জাস্ট অনেকগুলো সুতা থাকবে, শাখা প্রশাখা যুক্ত সুতা থাকবে। এখন কি বলছে, ওদের মাইসিলিয়াম থেকে যে সুতার অভাব নাই, অনেক সুতা এগুলোর ভিতরে। ছত্রাকের ভিতরে অনেক সুতা, আঁশ থাকে। কিন্তু তোমরা জানো মাশরুম যে শরীরের জন্য উপকার, তো এই ডায়াবেটিস রোগীদেরকে মাশরুম খাইতে বলা হয়, জানো তোমরা? যাই হোক, আসো, মাইসিলিয়াম থেকে ছাতার ন্যায় বায়বীয় অংশ। বায়বীয় অংশ বলতে কি বুঝাইছে? একটা গাছের যে কাণ্ডটা মাটিতে লাগানো থাকে, বাতাস আসলে কি কাণ্ড লড়ে? একটা বড় আম গাছ, ওইটা গাছের কাণ্ড কি নড়ে? কাণ্ড নড়লে তো গাছ পরেই যাবে তুফানে। নড়ে কি? পাতাগুলা, শাখা প্রশাখাগুলা, ডালপালাগুলা নড়ে না বাতাস আসলে? ডালপালা পাতাগুলাকে বলা হয় গাছের বায়বীয় অংশ। কাণ্ডকে বায়বীয় অংশ বলে না, শিকড়কে বায়বীয় অংশ বলে না। শিকড় তো থাকে মাটির নিচে, এটা কি নড়াচড়া করে? না। তাহলে এই যে ব্যাঙের ছাতাটা দেখতেছে, আর বায়বীয় অংশ কোনটা? মূলত মাটির উপরে যেটা আছে এটা ওর বায়বীয় অংশ। তো মাইসিলিয়াম থেকে কিসিলিয়াম, এই যে দেখো মাইসিলিয়াম সুতাগুলা, সুতাগুলা কিন্তু উপরেও আছে। এই সুতা থেকে উপরের অংশটার নাম কি অংশ? বায়বীয় অংশ। এই সুতা থেকে উপরের অংশটা তৈরি হয়, তৈরি হওয়াকে বলে ফ্রুকটিফিকেশন। কিফিকেশন? ফ্রুকটিফিকেশন। পরীক্ষা আসে ব্যাঙের ছাতার অথবা মাশরুমের মাইসিলিয়াম বা সুতা থেকে দেহ তৈরি হওয়ার প্রক্রিয়াকে কি বলে?
ফ্রুকটিফিকেশন। এখন আসো এই বায়বীয় অংশটাকে কেন ফ্রুকটিফিকেশন প্রক্রিয়াটাকে কেন ফ্রুকটিফিকেশন বলা হয়েছে? কারণ এই অংশটাই মূলত খাওয়া হয়, নিচেরটা খাওয়া হয় না। আর উপরেরটা যে খাওয়া হয় অনেকটা সবজির মতো ফলের মতো খাওয়া হয়, এজন্য এটাকে বলা হয় ফ্রুট বডি। কি বডি? ফ্রুট বডি। মাশরুমের এই উপরের অংশটা, মাটির উপরের অংশটাকে কি বডি বলে? ফ্রুট বডি। আর এটা তৈরি হওয়ার প্রক্রিয়ার নাম কি? ফ্রুকটিফিকেশন। মনে থাকবে? এবার আসো, তাদের মাশরুম নাম পরিচিত এগুলো আমরা জানি। ছত্রাক যেখানে জন্মায়, মানে মাশরুম যেখানে জন্মায়, সেখানে কি একটা জন্মায় না অনেকগুলো জন্মায়? অনেকগুলো জন্মায়। জন্মানোর সময় ওরা একটা ডিজাইন অনুসারে জন্মায়। দেখো, খালি জায়গা ইংরেজিতে বলে লন। খালি জায়গায় জন্মানোর সময় এগুলা চক্রাকারে বা বৃত্তাকারে অবস্থান করে। যেখানে জন্মায় এখানে বৃত্তের মতো করে জন্মায়, অনেকগুলো একসাথে বৃত্তের মতো করে জন্মায়। ভাঙছো না পায়ে দিয়া? হাতি দিয়ে ধরছো না কখনো? আচ্ছা, তো এই বৃত্তাকারে জন্মানোকে বলা হয় পরিচক্র। কি চক্র? পরিচক্র। তাহলে এগারিকাস মাশরুমকে বৃত্তাকারে জন্মায়, এগুলোর কি চক্র বলা হয় একসাথে? একটা মাশরুমরে কিন্তু পরিচক্র বলে না। পরিচক্র বলতে বৃত্তকে বোঝায়। পরিবৃত্ত বলছো না তোমরা? পরিবৃত্ত, বহিবৃত্ত, অন্তবৃত্ত। পরি থেকে বৃত্ত কথাটা। আচ্ছা, এবার আসো দৈহিক গঠন। ডাব্লিউ লিখে বলতে হবে, এটাই রিটেনে আসবে। এগারিকাস মাশরুমের দৈহিক গঠন পরীক্ষা প্রচুর আসে। এগারিকাস মাশরুম আসছিল। এগারিকাস ছত্রাকের দেহরে দুইটা অংশে ভাগ করা যায়। কয়টা অংশে? একটা হচ্ছে মাটির নিচের অংশ। সাবধান, যেটা আমাদের পেঁচ লাগে, বুঝছো? তোমার কাছে দেখে কি মনে হয়? যে উপরের অংশটা দেহ আর নিচের অংশটা শিকড়, এটাই তো মনে হয়। আসলে নিচের অংশটা দেহ। কেন বলতে পারবা? ছত্রাক পড়ানোর সময় প্রথমে বলছিলাম ছত্রাকের দেহ কি দিয়ে তৈরি? সুতা। সুতাগুলারে কি বলা হয়? হাইফি। হাইফি অনেকগুলা থাকলে কি বলা হয়? তাহলে এর মাইসিলিয়াম গুলা কই আছে? তো ওদের দেহ বলছিলাম সুতা দিয়ে তৈরি, সুতাগুলো আছে নিচে, এই জন্য মাটির নিচেরটারে কয় দৈহিক অংশ। আর এইখান থেকে উপরের অংশটা তৈরি হয়, এই উপরের অংশটা খাওয়া যায়, এটা বলে ফ্রুট বডি। আর ওখান থেকে নতুন আর একটা ছত্রাক জন্মায়, এই উপরের অংশটা বলে জনন অংশ। পরীক্ষা আসলে ম্যাক্সিমাম 90% পোলাপানি জিনিসটা ভুল করে। ছত্রাকের ছবিটা দেয়, দিয়ে বলে এই অংশের নাম কি? পোলাপান ভাবে এই অংশ তো নিচের অংশ, গাছের শিকড়, এটা জনন অংশ। আর যেটা উপরে থাকে এটা তো দেহ, তাহলে এটা দৈহিক অংশ। আসলে এমন না, উল্টা। উল্টা, উপরেরটা হচ্ছে জনন অংশ, ওখান থেকে স্পোর্ট তৈরি হয় এবং নতুন ছত্রাক জন্মায়। তাহলে উপরেরটা জনন, আবার উপরেরটা খাওয়া যায়, এই জন্য উপরেরটা ফ্রুট বডি। আর নিচেরটার মধ্যে সুতা থাকে। ছত্রাকের দেহ কি দিয়ে তৈরি? সুতা দিয়ে তৈরি, মাইসিলিয়াম দিয়ে তৈরি, হাইপা দিয়ে তৈরি। নিচের অংশের নাম কি অংশ? মনে থাকবে না ভুল করে আসবা? সাবধান। আচ্ছা, এবার চলে আসো পরের পেজে। তাহলে এদের দেহের কয়টা অংশ? সরি, এগারিকাস মাশরুমের দুইটা অংশ। একটা হচ্ছে দৈহিক অংশ, স্টার দাও। এই দৈহিক অংশকে বলা হয় মাইসেলিয়াম। দেখাইছি না একটু আগে, চিত্র দেখাইছিলাম না? দৈহিক অংশ কি বলা হয়? মাইসেলিয়াম। আর একটা কি অংশ? জনন অংশ। জনন অংশকে বলা হয় ফ্রুট বডি। মেডিকেল ভর্তি পরীক্ষা 13-14-তে আসছিল। এগারিকাসের দৈহিক অংশের নাম মাইসেলিয়াম, জনন অংশের নাম ফ্রুট বডি। চিত্রটার পাশে আপনি লিখে গোল লাগিয়ে রাখুন। এই ব্যাংকের সাথে চিত্রে আঁকতে হয়, পরীক্ষার চিত্র সহ দৈহিক গঠন ব্যাখ্যা করতে বলে। কথা কয় না। আমি একটু পিকচারটা স্মার্ট বোর্ডে নিয়ে রাখি, তাহলে বারবার পেজ পাল্টানো লাগবে না। কথা কইও না। হয়েছে? দেখানো হয়েছে তো? তাহলে লেখাটার পাশে ডাব্লিউ লিখে গোল দাগ দাও, এই চিত্রের পাশে ডাব্লিউ লিখে গোল দাগ দাও। টোটাল কয়টা অংশ ওর দেহের? দুইটা অংশ। কি কি? একটা মাশরুমের দেহের দুইটা অংশ। একটা হচ্ছে যেটা শিকড়ের মতো দেখতে দেখা যায়, এটা কিন্তু শিকড় না। যেটা শিকড়ের মতো দেখতে দেখা যায় এটা হচ্ছে দৈহিক অংশ, বা আরেক নাম কি এটার? মাইসেলিয়াম। আর যেটা মাটির উপরে থাকে এটার নাম জনন অংশ। আবার এটা খাওয়া যায়, এজন্য এটার নাম কি বডি? ফ্রুট বডি। তাহলে কয়টা অংশ টোটাল? দুইটা অংশ। তো এই পড়াটা চিত্রে রিটেনে আসে, চিত্রটা রিটেনে আসে, লেখাটা রিটেনে আসে। এখন আমাদের এই চিত্র নিয়ে
এই চিত্রের ভিতরে কি কি দেখা যায় এগুলা পড়তে হবে, বুঝতে পারতেছ? চলো দুইটা অংশ দেখলাম, দেখো কি বলছে। মাইসিলিয়াম মানে কি? গাছের উপরের অংশ না নিচের অংশটা? সুতাগুলা। মাইসিলিয়াম অত্যন্ত শাখা প্রশাখা বিশিষ্ট। আমরা বলছিলাম মাইসিলিয়াম কখন বলা হয়? ওদের হাইপি গুলা যদি শাখা প্রশাখা বিশিষ্ট হয়। হাইপি মানে সুতা, মাইসিলিয়াম মানে অনেকগুলো সুতা, শাখা প্রশাখা থাকবে। মাইসিলিয়াম অত্যন্ত শাখা প্রশাখা বিশিষ্ট এবং সূত্রাকার, দেখানোর দরকার নাই। এগুলো মাটির ভিতরে অবস্থান করে, এটা তো আমরা ছবিতে দেখছি। মাইসিলিয়াম গুলো কই থাকে? মাটির নিচে। এই যে মাইসিলিয়াম হচ্ছে মাটির নিচে। আর কি ওদের হাইপি গুলা প্রস্থ প্রাচীর দেওয়া থাকে। প্রস্থ প্রাচীর শব্দটা দেখাও, মনে আছে? ছত্রাকের হাইপির সুতার প্রস্থ প্রাচীরকে কি বলে? সেপ্টা। তাহলে অ্যাগারিকাস মাশরুমের সুতার প্রস্থ প্রাচীর আছে না নাই? আছে। প্রস্থ প্রাচীরকে কি বলে? সেপ্টা। আর সুতা যদি না থাকে মাইসিলিয়াম হইল কেমনে? আমরা জানি ওদের যে মাইসিলিয়াম কি দিয়ে তৈরি? সুতা দিয়ে তৈরি। বা সুতার প্রস্থ প্রাচীর আছে, এই প্রস্থ প্রাচীরকে কি বলে? সেপ্টা। এবার আসো, হাইপিগুলা সাদা বর্ণের, দাগানোর দরকার নাই। আবাসস্থল থেকে খাদ্য শোষণ করে। কোথা থেকে শোষণ করে? দাগ দাও। তাহলে অ্যাগারিকাস মাশরুম খাবার কোথা থেকে শোষণ করে? অন্য জীব থেকে না আবাসস্থল থেকে? মানে যার উপরে বসবাস করে তার থেকেই। কাঠের উপরে জন্মাইলে কাঠ থেকে, যদি সে কোনো জীবের উপরে জন্মায় তাহলে সে জীব থেকে। মনে থাকবে? বই আনছ কেন? তোমার আব্বু কল দিছিল না? তোমার বলছি বলে বই নিয়ে আসার জন্য। ওইটা আসো, এটাতে বস, সামনে বস, চাপ। এবার আসো, আর কি আছে? হাইপি মানে কি? সুতা। ছত্রাকের দেহ কি দিয়ে তৈরি? এই সুতাগুলো দিয়ে তৈরি ছত্রাকের দেহ। এখন এই সুতাগুলোর বৈশিষ্ট্য কি? সুতা কি দিয়ে তৈরি হবে বলতো? কোষ। তো ছত্রাকের দেহের কোষের বৈশিষ্ট্য কি? ওদের কোষের মধ্যে দানাদার প্রোটোপ্লাজম থাকবে। নরমালি একটা কোষে কয়টা নিউক্লিয়াস থাকে? একটা। কিন্তু ওদের একটা কোষে একাধিক নিউক্লিয়াস। দুইটা পয়েন্ট পাইলাম। ওদের কোষের বৈশিষ্ট্য কি কি? দানাদার প্রোটোপ্লাজম থাকবে, একাধিক নিউক্লিয়াস থাকবে। এবার আসো, কোষ গহ্বর থাকবে সঞ্চিত খাদ্য। কোষ গহ্বর দেখানোর দরকার নাই। সঞ্চিত খাদ্য হিসেবে কি থাকে? তেল বিন্দু থাকে। তাহলে ওরা কোন খাবার সঞ্চয় করে? অ্যাগারিকাস তেল বিন্দু সঞ্চয় করে। কি সঞ্চয় করে? তেল বিন্দু। আমরা জানি ছত্রাক নরমালি কয়টা জিনিস সঞ্চয় করতো? দুইটা না তিনটা ছিল, গ্লাইকোজেন, বলিউটিন আর তেল বিন্দু। কিন্তু অ্যাগারিকাস কোনটা সঞ্চয় করছে? তেল বিন্দু। পরের লাইনে কিছু নাই। অ্যাগারিকাস আসার একটা জিনিস আমরা মনে আছে, যখন ছত্রাকের সুতাগুলা দড়ির মতো তৈরি করে তার নাম রাইজোমর্ফ, আর জালের মতো তৈরি করলে মাইকোরাইজা। মনে আছে? তাহলে দেখো ওদের সুতাগুলা, সুতা মানে কি? হাইফা। বারবার আমি কিন্তু হাইফা উচ্চারণ করতেছি না, সাবধান বলতেছি। আমি কি হাইফা বলতেছি না সুতা বলতেছি? তাও পরীক্ষার হলে যে যদি মাথা কাজ না করে হাইফা মানে কি আর কতবার বলবো তোমারে? আমি কিন্তু হাইফা উচ্চারণ করতেছি না। হাইফা মানে কি? সুতা। ওদের সুতাগুলা ধরাধরি করে কিসের মতো তৈরি করে? দড়ি। আর এই দড়িগুলোকে কি বলা হয়? রাইজোমর্ফ। মনে একবার, ছত্রাকের সুতাগুলা যে দড়ির মতো তৈরি করে এগুলো কি বলে? রাইজোমর্ফ। রাইজোমর্ফের প্রথমে র আছে, র মানে রশি, রশি মানে তো দড়ি। ওকে, পরেরটা লাগবে না। এই এতক্ষণ ধরে কোন অংশ বসছো বলো? মাটির নিচের অংশ। অ্যাগারিকাস মাশরুমের যা পড়লা মাটির নিচের অংশ বসছে। কি কি বসছি? কয়েকটা পয়েন্ট বলতে পারবা? দাঁড়াও, বলো। চারটা লাইন বলো, চারটা বাক্য বলো, ছোট ছোট। মাটির নিচে থাকে। গুড। গুড। একাধিক নিউক্লিয়াস, তেল বিন্দু থাকে। প্রস্থপ্রাচীর যুক্ত না বিহীন ছিল? যুক্ত। শাখা প্রশাখা দিয়ে কি তৈরি করে? মাইসিলিয়াম। আর লাস্টে কি ছিল? একটা দড়ির মতো রাইজোমর্ফ তৈরি করে। ওর জন্য একটা হাততালি দাও। গুড। সাহস করে দাঁড়ানোটাই অনেক কিছু, তোমরা সাহস করে দাঁড়াও না। তাহলে দেখো দৈহিক অংশ শেষ। এবার কোন অংশ পারবো? জনন অংশ। এই জনন অংশের মধ্যে পড়া বেশি। এই জনন অংশের মধ্যে পড়া বেশি, কথা কয় না? এই জনন অংশের মধ্যে পড়া বেশি। এই জায়গাটা এমসিকিউ তে প্রচুর আসে। ছাত্রকে ছবি দিয়ে দেয়, দিয়ে বলে এটার নাম কি, ওইটার নাম কি, এই যে এগুলোর নাম দিয়ে দেয়। আসতেছি আমরা একটা একটা করে। ফার্স্টে আসো জনন অংশ। জনন অংশ আরেক নাম কি? ফ্রুট বডি। আমরা এটা বারবারই বলছি, কারণ এই জায়গাটা খাওয়া যায়। এটা কই থাকে? মাটির উপরে। এটার আবার দুইটা অংশ থাকে। এই জনন অংশের মানে মাটির উপরের অংশের দুইটা অংশ থাকে। কি কি?
গোড়ার দিকে কাণ্ডের মতো অংশটা মনে রাখবা, কাণ্ডের মতো, এটাকে বলে স্টাইপ। স্টার স্টার স্টার। তো মাটির উপরে যে অংশটা, একটা গাছের মাটির উপরে কয়টা জিনিস থাকে? দুইটা। একটা থাকে হচ্ছে কাণ্ড, আর একটা থাকে ডালপালা। ছত্রাকের তো ডালপালা নাই। ছত্রাকের যেটা আছে এটা দেখতে কিসের মতো? ছাতার মতো। আর এটার নাম কি? কাণ্ড। এই কাণ্ডটাকে বলা হয় কি? বুঝতেছ? আর ছাতাটাকে বলা হয় পাইলিয়াস। কিলিয়াস? পাইলিয়াস। তাহলে কি কি আছে? কাণ্ডের অংশটা স্টাইপ, আর উপরে গোলদার ছাতার মতো, ছাতার মতো অংশকে বলা হয় পাইলিয়াস। স্টার দিয়ে রাখে দুইটা পয়েন্ট। তাহলে মাটির উপর অংশ থেকে কয়টা এমসিকিউ বললাম? দুইটা। কাণ্ডের মতো অংশের নাম স্টাইপ, আর ছাতার মতো অংশের নাম পাইলিয়াস। স্টাইপ, পাইলিয়াস, স্টাইপ, পাইলিয়াস। ছত্রাকের মাটির নিচে অংশের নাম দৈহিক অংশ, উপরের অংশের নাম ফ্রুট বডি। উপরের ফ্রুট বডি কয় ভাগে ভাগ করছে? দুই ভাগে। কাণ্ডটার নাম, ছাতাটার নাম। তোমরা যে ছাতা ব্যবহার করো, যেখানে ধইরা রাখো, এটার নাম কি? স্টাইপ। আর যে উপরে কাপড়টা, এটার নাম কি? পাইলিয়াস। ঠিক আছে? তো যখন তুমি ধরো বৃষ্টিতে ছাতা নিয়ে বাইরে হইছো, তোমার কোনো বন্ধু ছাতা যদি সিদ্ধ থাকে, বলবো তোর পাইলিয়াস ছিঁড়ে গেছে। কি ছিঁড়ে গেছে? পাইলিয়াস ছিঁড়ে গেছে। তারপরে নেক্সট আসো, এই পাইলিয়াসটা, ছাতাটা, আমরা যে ছাতা ব্যবহার করি, ওই ছাতার মধ্যে কি থাকে? কতগুলো লোহার শিক থাকে না? ওই শিকের উপরে একটা কাপড় থাকে না? তাহলে শিকের একটা নাম দেওয়া যায়, কাপড়ের আরেকটা নাম দেওয়া যাবে না? তাহলে এই ছত্রাকের যে ছাতাটা, এই ছাতাটা একটা পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে। পর্দাটার নাম কি? ভেলাম। কিলাম। তাহলে ছাতার কাপড়টার নাম কি? ভেলাম। ছত্রাকের ছাতা যে কাপড়টা পাতলা একটা পর্দা দ্বারা আবৃত থাকে, এটার নাম কি? ভেলাম। তাহলে পাইলিয়াস হচ্ছে ছাতার উপরের অংশটা, এবং এটার পাতলা আবরণটার নাম কি? ভেলাম। এবার আসো, ছত্রাকের কাপড়ের নিচে কি থাকে বলো? লোহার শিক, 10-12টা শিক থাকে না? এই শিকগুলাকে বলা হয়, শিকগুলাকে বলা হয় গিল। গিল। শিকগুলাকে কি বলে? গিল অথবা ল্যামিলি। কঠিন লাগতেছে কি? তুমি যে ছাতা ব্যবহার করো ওইটাই তো। তোমার ছাতা যে ঢান্ডাটা আছে, দণ্ডটা আছে, দণ্ডটার নাম হচ্ছে স্টাইপ। উপরের অংশটার নাম কি? পাইলিয়াস। পাইলিয়াসের দুইটা অংশ, কাপড়টার নাম ভেলাম, আর লোহার শিকগুলার নাম কি? গিল অথবা ল্যামিলি। তো হইছে তো, আর কি? তুমি ছত্রাকের ছবির দিকে তাকাও। এই যে এই পুরোটার নাম কি? পাইলিয়াস। পাইলিয়াসের উপরে পাতলা আছে কাপড়টা, এই কাপড়টার নাম কি? ভেলাম। আর এই যে নিচে যে লোহা শিকের মতো দেখা যাচ্ছে না, যাচ্ছে কিনা, এগুলোর নাম হচ্ছে গিল। এগুলোর নাম কি? বুঝতেছো আমার কথা? আরেকটা আছে, দেখো, স্টাইপের মাথায় একটা কি অংশ থাকে? চক্রাকার অংশ থাকে স্টাইপের মাথা। স্টাইপ কোনটা? উপরে ছাতাটা না দণ্ডটা? তো দণ্ডের উপরে কি বসানো থাকে? ছাতাটা। তো বসানোর জন্য স্টাইপের মাথাটার মধ্যে কি একটা খাস কাটা অংশ লাগানো থাকবে না থাকবে না? আচ্ছা, আমি সহজ করে বলি। এটা আমার কলম, আর এটা হচ্ছে একটা প্লাস্টিকের অংশ। আমি এটার উপরে এটা বসালে কি থাকবে না থাকবে না? থাকবে না। থাকতে হলে কি করতে হবে? অবশ্যই এটার মধ্যে একটা খাস কাটা কিছু রাখতে হবে, এটার উপরে একটা খাস কাটা কিছু রাখতে হবে। রাখার পরে যখন আমি প্রেস করব অথবা চাপ প্রয়োগ করবো, একটা সাথে একটা আটকাই যাবে না? বুঝতেছো নি আমার কথা? তাইলে ছাতার উপরের অংশটার নাম পাইলিয়াস, দণ্ডটার নাম স্টাইপ। দুইটা একসাথে জয়েন করার জন্য কিছু একটা থাকা লাগবে না? এই অংশটার নাম হচ্ছে অ্যানুলাস। তাহলে স্টাইপের মাথায়, স্টাইপের মাথায় চক্রাকার অংশটার নাম কি? অ্যানুলাস। এই প্রত্যেকটা এমসিকিউতে আসে। কি কি বললাম? পাইলিয়াস, অ্যানুলাস, গিল, স্টাইপ। পাইলিয়াস, অ্যানুলাস, গিল, স্টাইপ। মনে থাকবে? শেষ পড়া, প্রায় শেষের দিকে। এবার আসো, তাই তাকাও, এদিকে তাকাও। এইগুলোর নাম কি ছিল? গিল। এই গিলের মধ্যে মূলত আমাদের স্পোর তৈরি হয়। কি তৈরি হয়? দেখো তো এখানে একটা কালো অংশ দিছে কিনা? এই কালো অংশটা কালো এরকম কিছু থাকে না, এটা তোমাকে জুম করে দেখাইছে। তাকাও, এই যে জুম করে দেখাইছে, দেখছো? জুম করে দেখাইছে না? জুম করে দেখানোর পরে দেখো তো কি লেখা আছে? বেসিডি স্পোর। এখান থেকে স্পোর তৈরি হয়। তাহলে ছাতার উপরের দিকে থেকে স্পোর তৈরি না, ছাতার নিচের দিক থেকে? নিচের দিকটার নাম কি? গিল। গিল থেকে স্পোর তৈরি হয়, আর স্পোর গুলা মাটির পড়লে আরেকটা ব্যাঙের ছাতা হয়ে যায়। এইভাবে ব্যাঙের ছাতা বংশ বিস্তার করে। বলতে পারছি? তাহলে ব্যাঙের ছাতা স্পোর কই থেকে তৈরি হয়? গিল থেকে।
গিলের আরেক নাম কি? ল্যামিলি। এই ল্যামিলিতে বেসিডিয়া তৈরি হয়। অত জননাঙ্গের নাম কি? বেসিডিয়া। জননাঙ্গ থেকে কি তৈরি হয়? বেসিডিও স্পোর। প্যাচ লাগাইও না। শুক্রাণু আর শুক্রাশয় কি এক জিনিস? শুক্রাশয় থেকে শুক্রাণু তৈরি হয়। সেম বেসিডিয়া থেকে বেসিডি স্পোর তৈরি হয়। এটা আছে। বেসিডিয়া হচ্ছে ওদের জনন অঙ্গের নাম, আর বেসিডি স্পোর হচ্ছে জনন কোষের নাম। আচ্ছা, একটা বেসিডিয়া থেকে কয়টা বেসিডি স্পোর তৈরি হয়? একদম 4টা। স্টার দিয়ে রাখো। একটা বেসিডিয়াম থেকে কয়টা বেসিডি স্পোর তৈরি হয়? 4টা। এই 4টা স্পোর যখন মাটিতে পড়বে তখন 4টা নতুন ছত্রাক হয়ে যাবে। লেখা আছে স্পোর গুলা অনুকূল পরিবেশে মাটিতে পড়লে নতুন দেহ তৈরি করে। নতুন কি তৈরি করে বলছে? দেহ বলছে না মাইসিলেম বলছে? তা আমরা না পড়ছি? এই যে দেহের আরেক নাম কি? সুতা তৈরি হবে নতুন মাটির নিচে, পরে ওই সুতা থেকে আস্তে করে উপরেরটা তৈরি হবে। বুঝতে পারছো নি কাহিনীটা কি হইতেছে? প্রথমে কি তৈরি উপরেরটা হয় না মাটির নিচেরটা হয়? মাটির নিচের এটা আগে হয়, এটা থেকে আবার উপরেরটা তৈরি হয়। বুঝতে পারছি? ওকে, নেক্সট পেজে চলে আসো। এবার হচ্ছে গিলের অন্তর্গঠন। কিসের অন্তর্গঠন? এটা রিটেনে আসে না, তাহলে আমরা খালি এমসিকিউর জন্য কোন রকম অল্প করে পড়ে চলে যাব। গিল কোনটা মনে আছে? ওই যে স্পোর তৈরি হয় যেখান থেকে, এটার নাম গিল। বা ছাতা দিয়ে বুঝাইছিলাম যে গিল কোন অংশটা ছিল? লোহার শিকগুলো হচ্ছে গিল। বুঝতে পারছো আমার কথা? লোহার শিকগুলো গিল, আর গিল থেকে কি তৈরি হয়? স্পোর গুলা তৈরি হয়, যে ছবি দিয়ে রাখছে। তো এটা আবার 3টা অংশে বিভক্ত। 3টা অংশের নাম মনে রাখো, আর আমি দুই একটা এমসিকিউ দেখাই দিই, খালি ওইটা মনে রাখো। বিস্তারিত পড়া লাগবে না, যেহেতু রিটেনে আসে না। আসলেও খুব কম আসে না এটা। গিল হচ্ছে কিসের মতো? পাতলা পাতের মতো। লোহার শিক গুলা হাতের মধ্যে থাকে, অনেক মোটা থাকে না চিকন থাকে? চিকন, দেখাইও না। গিলের অন্তর্গঠন বেশ জটিল, এটা বলতে লাগতো। মানে এরে যখন তুমি কাটবা, গিলগুলো যখন কাটবা, কয়টা অংশ পাবা? 3টা অংশ। কি কি? ট্রমা, সাব হাইমেনিয়াম, হাইমেনিয়াম। পিকচারের দিকে তাকাও। গিলের তুমি কাটছো, কাটার পরে একদম বাইরে পাইছো কি? হাইমেনিয়াম। মাঝখানে পাইছো কি? সাব হাইমেনিয়াম। একদম ভিতরের দিকে কি পাইছো? ট্রমা। 3টে স্তর আছে, তাই না? এই হাইমেনিয়ামের মধ্যে কি তৈরি হয়? বেসিডিয়াম। বেসিডিয়ামে কি তৈরি হয়? বেসিডি স্পোর। বুঝতে পারতেছো? তাহলে এই কয়েকটা জিনিস জানলে আমার হবে। প্রথমে আমরা ট্রমা আসি। দেখো বেসিডিয়াম তৈরি হয়েছে কোথায়? এখানে কি বেসিডিয়াম তৈরি হয়েছে? বেসিডিয়ামটা মূলত জননের কাজ করে। তাহলে যে জিনিস জননের কাজ করে না, যে নারী সন্তান জন্ম দিতে পারে না, তার কি বলে? বন্ধা। তাহলে ট্রমা, এখানে তো আর কোনো স্পোর তৈরি হয় না, তাহলে ট্রমা হচ্ছে বন্ধা অংশ। এবং কি অংশ? কেন্দ্রীয়, কারণ এটা ভিতরে থাকে একেবারে। তাহলে ট্রমা হচ্ছে কেন্দ্রীয়। এগুলো দাগানোর দরকার নেই, আর কিচ্ছু দাগাইও না। সাব হাইমেনিয়াম চলে আসো। এই ছবি, তোমাদের কাছে ছবিগুলো প্যাচ লাগবে, হ্যাঁ? আমি তোমাদেরকে চিত্রটা, আসল চিত্রটা একটু এঁকে দেখাই। আমি তো রাখবো না, আমি তো খালি স্ক্রিনশট দেব। বাস্তবে ছবিটা থাকে এরকম, বোঝো কিনা আমার বইল। এই ছবিটার দিকে একটু তাকাও। এই মাঝখানে অংশের নাম কি? ট্রমা। ট্রমার উপরে কি আছে? সাব হাইমেনিয়াম। চিত্র হয় নাই, তাহলে আবার ঘুরাইতে হবে। ওকে, এবার হবে। এই মাঝখানে অংশের নাম কি? ট্রমা। ট্রমার এইখানে কি আছে উপরে? নিচে আবার সাব হাইমেনিয়াম আছে। সাব হাইমেনিয়ামের উপরে কি আছে? হাইমেনিয়াম। এদিক দিয়ে আবার হাইমেনিয়াম। তাহলে বুঝতে পারছো জিনিসটা কি? বার্গারের 1 পিস না বার্গারের 2 পিস? এবার বুঝছো তো? বার্গার মাঝখানে মাংসের পিস কয়টা থাকে? একটা। আর উপরে পাউরুটি কয়টা থাকে? উপরে নিচে 2টা। আবার পাউরুটির উপর দিয়ে কি থাকে? বিভিন্ন টমেটো, সালাদ টালাদ যা আছে থাকে। তো বুঝতেছো তো আমার কথা? তাহলে ট্রমা থাকে কয়বার? একবার। সাব হাইমেনিয়াম কয়বার? উপরে একবার, নিচে একবার। হাইমেনিয়াম কয়বার? 2বার। উপরে একবার, নিচে একবার। এবার ক্লিয়ার হয়েছে? এই জিনিসটা এখানে লেখছে।
যে ট্রমার উভয় দিকে থাকে সে, কিন্তু বইয়ের চিত্রে দুইবার আঁকে নাই, একবার এঁকে দিছে। উভয় দিকের অংশের নাম কি? সাবহিনিয়াম। তুমি তো দেখা কইতে স্যার ট্রমার উপরে না সাবহিনিয়াম, উভয় দিক কেন লেখছে? বুঝছো তো কেন উভয় দিক লেখছে? কারণ এটা আর্গার। আচ্ছা, এখানকার কোষগুলো 2-3 নিউক্লিয়াস, এটা বল দাও 2 থেকে 3টা। আচ্ছা, এই বিন্যাসটা কি একদিকে না দুই দিকে? দুই দিকে, বার্গার টাইপের। এই ধরনের গঠনকে বলে প্রোজেনকাইমা। স্টার্ট দাও। আচ্ছা, হাইমিনিয়াম কোন অংশ? একদম বাইরের অংশ। তাহলে দেখো উভয় পাশের কোন অংশ সে? আর এখান থেকে মূলত বেসিডিয়াম তৈরি হয়। তাহলে বেসিডিয়াম তৈরি হবে কোথা থেকে? হাইমেনিয়াম থেকে। বইয়ের মধ্যে দেখো পেজগুলো আমি লাগাই দিই, লাগাইলে তো আবার ভুল করো। দেখো এখানেও লেখা আছে কি উৎপন্ন হয়? বেসিডিয়াম। আবার এখানেও লেখা আছে কি উৎপন্ন হয়? লাগবে না পেজ একটা? কিন্তু পরীক্ষা আসা দেখাবো কোনটা? হাইমেনিয়াম, কারণ চিত্রের মধ্যে দেখা যায় যে হাইমেনিয়াম থেকে তৈরি হয়। ঠিক আছে, শেষ, গঠন পড়া হয়ে গেছে এটা। এবার আসো, এরপরে এতটুকু পড়া পরে আছে মাশরুমের গুরুত্ব, মানে উপকারী দিক আর অপকারী দিক। আচ্ছা, এই জায়গায় আসো, বেসিডিও কার্ভ। কি কার্ভ? এটা মানে কি বোঝায়? তো তাকাও ওইদিকে। এটাই তো কি মাশরুম? এগারিকাস মাশরুম। এটারও এই ফ্রুট বডি কি বলা হয়? জননাঙ্গ অথবা ফ্রুট বডি। আর এগারিকাস মাশরুম যে পড়তেছি, এই ছত্রাকটা কোন শ্রেণীর বা কোন বিভাগের? বেসিডিও মাইকোটা। আরো তো 4 ধরনের ছত্রাকের বিভাগ আছে, কিন্তু মাশরুম বলা হয় কোনটা রে? বেসিডিও মাইকোটারটা। তো বেসিডিও মাইসিটিস অথবা বেসিডিও মাইকোটাস, বেসিডিও মাইসিটিস শ্রেণীর ছত্রাকের ফ্রুট বডিকে বলা হয় বেসিডিও কার্ভ। সব ছত্রাকের ফ্রুট বডির বেসিডিও কার্ভ বলে না, নামের আগে দিয়ে কি আছে? বেসিডিও। তাহলে কোন ছত্রাকের ফ্রুট বডির বেসিডিও কার্ভ বলা হয়? বেসিডিও মাইসিটিস। অন্য ছত্রাকগুলোর বলা যাবে না, কেবলমাত্র এই ধরনের ছত্রাককে বলা হবে। এবার আসো, তাহলে এগারিকাস কোন শ্রেণীর? এই শ্রেণীর। তাহলে এগারিকাসের ফ্রুট বডিরে আমরা আর কি নামে ডাকতে পারি? বেসিডিও কার্ভ। তাহলে বেসিডিও কার্ভ কিসের নাম? বলো কিসের নাম? এগারিকাস ছত্রাকের ফ্রুট বডির নাম। ফ্রুট বডি মানে কি? জনন অংশ না দৈহিক অংশ? আর এই বাকি যে পড়াটা দেখো তো, পড়ছি না পড়ি নাই? বলো, লেখাগুলো পড়ে দেখো, পড়া হয়েছে না হয় নাই? হয়েছে, তাহলে আর দাগানো লাগবে না। এবার চলো আসো অঙ্কুর উদ্গম। তা আমরা তো জানি স্পোরগুলো মাটিতে পড়লে কি হয়ে যায়? নতুন একটা ছত্রাক হয়ে যায়, গাছ হয়ে যায়, শৈবাল হয়ে যায়। একই কথা। পুষ্টি পড়ছি, জনন পড়ছি। ওরা জনন করে কি দিয়ে? বেসিডিয়াস। কিন্তু এইখানে একটা ঝামেলা আছে। এগারিকাস প্রধানত যৌন জনন সম্পন্ন করে। যৌন জনন নাকি আবার স্পোরের মাধ্যমে করে। লেখাটা কি ঠিক না ভুল? ঠিক না ভুল? আমরা জানি স্পোরের মাধ্যমে কোন জনন করে? অযৌন জনন। টাইপিং মিস্টেক, ভুল। স্পোরের ক্ষেত্রে যৌন জনন দাগাবা না, কি দাগাবা? অযৌন জনন। এবার আসে এগারিকাস মাশরুমের অর্থনৈতিক গুরুত্ব। আবার ডাব্লিউ লেভেল দেখো, এটা রিটেনে আসে। কোশ্চেন এগুলাই, ঘুরে ফিরে এগুলাই আসবে। আর এখনকার কোশ্চেন গুলো কঠিন হয় কেন জানো? বোর্ড পরীক্ষা কঠিন কেন হইতেছে? এই যে ফিজিক্স প্রথম বছর বাস দিয়ে দিছে না? দিছে না একটা বাস? বাস তো তোমরাও খাইতে পারো, আছে তো সম্ভাবনা। কিছু কারণ আমি বলি কোশ্চেন কঠিন হওয়ার। এই যে সিলেবাসটা বর্তমানে আছে, এটার বয়স অনেক বেশি হয়ে গেছে। 16 সাল থেকে আজ কত সাল? 26 সাল। তোমরা দিবে 27 সাল, 10 বছর 11 বছর হয়ে গেছে এই বইটার বয়স। যখন তুমি কষ্ট করে 16 সাল 17 সালের প্রশ্ন দেখো, নদী নৌকার ভেক্টরের অধ্যায় ছিল না তোমাদের? কি আসতো জানো? এই দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো, 4 নাম্বার। কত ডিগ্রি কোণে চালালে সোজা ওই পারে পৌঁছাবে, 4 নাম্বার। এমন অঙ্ক আসতো, মানে যার সূত্রটা প্রয়োগ করে এর দূরই। আর এখনকার কোশ্চেন দেখছো কি হইতেছে? যত বাড়তেছে কঠিন করতেছে। কেন? কারণ ওই টাইপের কোশ্চেন করলে এখন পোলাপাইন সব গোল্ডেন পাবে। কিন্তু তখনকার আমলে এই যে 16-17 সালে এত সহজ কোশ্চেন করার পরেও 10,000 প্লাস পাইতো না। 10,000 তুমি একটু খোঁজ নিয়ে দেখো গুগলে দিয়ে, যে বিগত 10 বছরে জিপিএ 5 এর সংখ্যা কত সায়েন্সে। কেন এটা হয়েছে বলতো? নতুন একটা সিলেবাস যখন আসে, নতুন একটা পড়া আসে, স্যারও ওই পড়া সম্পর্কে কিছু জানে না। স্যারা জানে না, তোমরা জানবা কই থেকে? পাস করবা কেমনে, এ প্লাস পাবা কেমনে? কিন্তু এখন এখন সবাই পারে, সবাই পড়াইতে পারে। তুমি যদি একটা স্যারের কাছে নদী নৌকার অঙ্ক করো, করার পর পরের দিন দেখবা তুমি নিজে আরেকজনে পড়াইতে পারবে। মানে ধরো আমি টিউশন করাইতে গেছি,
ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, যাইয়া শুনতেছি আমার স্টুডেন্ট ক্লাস 9 আর একটা পড়াইতে গেছে। এর জন্য আমি 10 মিনিট হয়ে গেছে কথা, এমন অবস্থা হয়ে গেছে, এমন অবস্থা শুনি আমার কথা, যার কারণে স্যার স্যারেরা প্রশ্ন কঠিন করতেছে। বিগত বছরের কোশ্চেন আরেকটা কারণে হয়, প্রতিযোগিতা বেড়ে গেছে বিভিন্ন কলেজে কোশ্চেন এত পরিমাণে হার্ড করে ক্যাডেট কলেজগুলোতে, টেস্ট এক্সামগুলোতে, যার কারণে বোর্ড প্রশ্ন স্যারেরা হার্ড করে। আর আমি এটা বুঝি না যে ক্রস চেক করার পর কোশ্চেন কিভাবে ভুল হয়। তারপরে কালকে একটা নোটিশ দিল যে কোশ্চেন ভুল হয়েছে এটাতে নাম্বার দিয়ে দিবে, অটো নাম্বার। কিন্তু এই কোশ্চেন দেখার পর অনেক ফলমান পেনিক হয়ে গেছে, অ্যান্সার করতে পারে নাই, তাই না? যে কি না কি অ্যান্সার করবে এটা বুঝতে পারতেছে না, অনেকে অ্যান্সার তো করে আসতে পারে নাই, 3টা করছে অথবা 4টা করছে, তাদের ক্ষেত্রে কি হবে? তাও লেখা আছিল কি নোটিশের মধ্যে যে যদি ভুল ধরা পড়ে তাহলে বিবেচনা করা হবে, এমন কয় নাই যে নাম্বার দিয়ে দিবে। অত বোর্ডের নিয়ম কি জানো? একটা কোশ্চেন ভুল হয়েছে ধরো বোর্ড পরীক্ষায়, ছোট ক নাম্বার একটা কোশ্চেন, এবং তুমি ওই ছোট ক নাম্বারটা গোল দাগ দিছো, দিয়ে আর কিছুই লেখো নাই, এবং পরবর্তীতে দেখা গেছে ওই কোশ্চেনটা ভুল ছিল, তুমি কি জানো তুমি 4-এ 4 পেয়ে যাবা? মানে ছোট কত 4 না 3, 3-এ 3 পেয়ে যাবা, এটা হচ্ছে বোর্ডের নিয়ম। তুমি ছোট গল 100 মানে তুমি 3 পেয়ে যাবা যদি প্রশ্নে ভুল থাকে। যাই হোক আসো, কারণ আমরা যেটা পারবো মাশরুম ছত্রাকের উপকারিতা। এই অর্থনৈতিক গুরুত্ব মানে কয়টা জিনিস? 2টা, উপকারিতা অপকারিতা। তো আমরা প্রথমে পড়ি মাশরুম ছত্রাকের উপকারিতা। মাশরুম কি শুনলেই কি বোঝা যায়, কি মনে হয়? খাবার হিসেবে খাই আমরা, তাহলে এটা কি হিসেবে পরিচিত, কি হিসেবে করি আমরা ব্যবহার করি? সুপ্রিয় খাদ্য। এবার আসো, মাশরুমে কি কি ভিটামিন পাওয়া যায় এগুলো একটু জানতে হবে। থায়ামিন, রিবোফ্লেভিন, এগুলো কিন্তু ভিটামিন বি, জানো তোমরা? ভিটামিন বি কে বলা হয় ভিটামিন বি কমপ্লেক্স, জানো? এটা তো শুনছো ভিটামিন বি কমপ্লেক্স কেন বলা হয় জানো? ভিটামিন বির মধ্যে টোটাল 12টা ভিটামিন আছে, B1 B2 B3 B4 B5। এর মধ্যে থায়ামিন আর রিবোফ্লেভিন, একটা B1 আর একটা B2। তাহলে কি কি ভিটামিন পাওয়া যায়? B1 B2, আর কি ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন কে। আরেকটা অ্যাসিড পাওয়া যায় দেখো, প্যান্টাথনিক অ্যাসিড। এমসিকিউ দিয়ে দেয় অপশনগুলা, বাকি কিচ্ছু দেখানোর দরকার নাই। 2 নাম্বার, মৃত্তিকার পুষ্টি বৃদ্ধি। মৃত্তিকা বুঝো? মাটি। ছত্রাক যেখানে হয় ওখানকার মাটি এসে ভেঙে ফেলে বলতে ধরো পাথর, একটা শক্ত মাটি, ওটার মধ্যে কোনো গাছপালা হয় না, ওখানে যদি ছত্রাক জন্মায় ওই পাথরের মাটি এসে নরম করে দেয়, তখন এটার মধ্যে গাছপালা করা যাবে না। কারণ ছত্রাক কখনো শুকনো জায়গায় জন্মায় না। কোন জায়গায় বেশি জন্মায় না তা না, বেরো জায়গায় বেশি জন্মায়। তাহলে মাশরুম মৃতজীবী, তাই বিভিন্ন ধরনের জটিল দ্রব্যকে কি করে দিতে পারে? সে ভেঙে দিতে পারে। এটা একটা করে, আমি ওইটা একটা বলছি, এটা আরেকটা। সে যেটা করে, ধরো একটা কাঠের তক্তা মাটির উপরে আছে, কাঠের তক্তাটার মধ্যে পুষ্টি আছে না নাই? আছে, কিন্তু প্রত্যেকটা জীবের মধ্যে তো পুষ্টি আছে। ময়লা আবর্জনা, এই যে আমরা ঘরের মধ্যে ধরো তরকারি রান্না করার জন্য যে কাটাকাটি করি, করার পরে যে এক্সট্রা যে জিনিসগুলো থাকে এগুলো যখন পচে যায়, এগুলো থেকে সার তৈরি হয় না, এগুলো পচতে একটু টাইম বেশি লাগে না? এইগুলোর উপরে যে ছত্রাক জন্ম, এগুলো তাড়াতাড়ি পচে যায়। পচে কই যায়? মাটিতে, মাটির পুষ্টি বেড়ে যায়। দেন আসো শিল্প ও বাণিজ্যে। মাশরুম চাষ করে, তো চাষাবাদ মানে তো শিল্প বাণিজ্য। জানেন দূষণ রোধ, তাহলে সে পরিবেশ থেকে শিল্প বর্জ্য তেল এগুলো অপসারণ করতে পারে। তাহলে কয়টা পয়েন্ট পাইলাম? 4টা। তারপরে 5 নাম্বারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট, ঔষধি গুণাবলী। কিছু পেস্টিসাইড, পেস্ট নাম শুনছো না? পোকামাকড় দূর করতে পারে। ঔষধি গুণাবলীটা স্যার এতে কি পরিমাণ, কিসের পরিমাণ বেশি থাকে? আঁশের পরিমাণ। আর ডায়াবেটিস রোগীদের শর্করা চর্বি কম খাইতে হয়, এটার মধ্যে শর্করা চর্বি কম থাকে, এই জন্য এটা কোন রোগীর জন্য উপকারী বলছিলাম না পড়ানো মাঝখান দিয়ে? মাশরুম ডায়াবেটিস রোগীর জন্য উপকারী। দেন আসো, এগুলো জাস্ট লিখবা। পর্যাপ্ত পরিমাণ শর্করা, প্রোটিন, চর্বি, ভিটামিন, খনিজ লবণ আছে, যা শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করে। ওই যে ইমিউন সিস্টেম বুঝো? প্রতিরক্ষা ব্যবস্থা, সিস্টেম মানে ব্যবস্থা, ইমিউন মানে প্রতিরক্ষা। এই জন্য এটা কাদের জন্য উপকারী? গর্ভবতী মা এবং শিশুদের জন্য, কারণ তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এমনি দুর্বল থাকে, বেশি বেশি রোগে আক্রান্ত হয়ে যায়, বাচ্চারা বেশি রোগে আক্রান্ত হয়। এটা খাইলে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। দেন এতে প্রচুর পরিমাণে কি আছে? এনজাইম। এনজাইম হচ্ছে ইংরেজি নাম, বাংলা নাম কি? উৎসেচক। দেন সুবিধা কি হয়? তোমরা জানো এনজাইম আমাদের কি হজম করে? খাবার হজম করতে সহায়তা করে, খাবার রুচি বাড়ে, খাবার হজমের সহায়তা করে।
আচ্ছা দেন, এটার মধ্যে কিছু রাসায়নিক পদার্থ থাকে, রাসায়নিক পদার্থের নাম ডাকার দরকার নাই। রাসায়নিক পদার্থগুলো শরীরে কি কমায়? মানে চর্বি কমায়। তার মানে কোলেস্টেরল কমানোর ক্ষেত্রে মাশরুম উপকারী ভূমিকা রাখে। আচ্ছা, ইঁদুর উপরে গবেষণা করছে, কইরা কি পাইছে? এটা ডায়াবেটিস কমাইতে ভূমিকা রাখে। এটা আমরা উপরে একবার দেখাইছি, আর কিছু দেখানোর দরকার নেই। 6 নাম্বার আসো, বৈদেশিক মুদ্রা অর্জন। ধরো তুমি মাশরুম চাষ করতেছো, বাইরে রপ্তানি করতেছো, তুমি টাকায় করতে পারবে না, তো এখানে কিছু দেখানোর দরকার নাই। এবার আসো লাস্ট পড়া, মাশরুম ছত্রাকের অপকারিতা। এতক্ষণ বললাম উপকারিতা, যখন অর্থনৈতিক গুরুত্ব আসবে দুইটা নিয়ে লিখতে হবে। অপকারিতা 1 নাম্বার আসো, বিষাক্ততা, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। অপরিচিত বন্য মাশরুম খাওয়া ঠিক নয়। বুঝো তো, বন্য মানে যেগুলো নরমালি জঙ্গলে জন্মায়, সেগুলো খাওয়া উচিত নয়। কারণ কিছু কিছু প্রজাতি দেওয়া আছে, অ্যাগারিকাস জ্যান্থোডার্মাস, এটা বিষাক্ত। সবচাইতে বিষাক্ত কোনটা দেখ দাও? অ্যামানিটা ভিরোসা আর অ্যামানিটা প্যালোইডেস, এই 3টা ছত্রাক বিষাক্ত ছত্রাক বা মাশরুম। তুমি আমার বলো, মাশরুমের গায়ের মধ্যে কি এরকম নাম লেখা থাকবো? এটা দেখলে তুমি চিনবে, এটা খাওয়া যাবে না। এটা দেখে কি চিনা যাবো? নাম দেখে চিনা যায়? তাহলে আমারও তো কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো দেখে আমরা বুঝতে পারবো এটা বিষাক্ত মাশরুম। পরে বুঝে আমরা যাইতেছি, এগুলা খালে কিন্তু মারা যাবা। বিষাক্ত মাশরুম চিনার উপায় যেখানে আছে। 2 নাম্বার, আর কি ক্ষতি করে? বিনাশী কার্য। স্যার, কাঠ, ফার্নিচার, এগুলোর উপরে ছত্রাক জন্মাইলে ফার্নিচার টিকবে না, নষ্ট হয়ে যায়। বিনাশী কার্য কি কি? কাঠের গুঁড়ি, খড়, বাঁশ। এই যে আমরা গরুকে খাওয়ানোর জন্য খড়ের স্তূপ দিয়ে রাখেন অনেকে, বৃষ্টি এলে, যে বৃষ্টি হচ্ছে এগুলো ভিজে যায়, ভিজে গেলে এগুলোর উপরে ছত্রাক জন্মায়, খড়গুলো নষ্ট হয়ে যায়। 3 নাম্বার, জৈব বস্তুর ঘাটতি। মাশরুম যেখানে জন্মায়, মাশরুমের মধ্যে শক্তি কম না বেশি? তাহলে এই শক্তি সে কই পায়? মাটি থেকে। তো যেখানে জন্মায় ওখানকার পুষ্টি কমে যায়, ওই মাটির পুষ্টি কমে যায়, পুষ্টি সব মাশরুমের মধ্যে চলে আসছে। কথা আছে, মাশরুম তো আমরা বেশিরভাগ মানুষ খাই না, এই পুষ্টিগুলো নিয়ে মারা গেল। লাভ হইলো আমাদের কোনো? ওই মাটির পুষ্টি কমে গেল। ওই মাটির মধ্যে তুমি অন্য কোনো সবজি চাষ করলে সেগুলো ভালো ফলন হবে না। তাইলে মাশরুম জন্মানো স্থানে কিসের অভাব দেখা দেয়? আর এর ফলে জৈব বস্তু কমে যাওয়ার ফলে মাটির উর্বর শক্তি কমে যায়। লাস্ট পয়েন্ট, কিভাবে আমরা চিনবো? খ নাম্বার আর এমসিকিউ, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। বিষাক্ত মাশরুম আমরা কিভাবে চিনবো? বিষাক্ত মাশরুম চেনার উপায় কি? এটা দেখে রাখো। এগুলা বাদে অন্য মাশরুম পাবা আর খাবা, বুঝতেছ? মাশরুম খাওয়ার ইচ্ছা যদি থাকে। 1 নাম্বার, যেগুলা দেখতে চকচক করবে, চকচক করলে কি হয় না? সোনা হয় না। ঠিক সেম, চকচক করলে ওই মাশরুম খাওয়া যাবে না। তার মানে যে সব চকচক করলেই খারাপ এমন না, বেশিরভাগ ম্যাক্সিমাম 90% ক্ষেত্রেই বিষাক্ত মাশরুম গুলা রঙিন কালারের হয়। তার মানে তুমি যে সাদা কালারের রঙের ছাতা দেখো, চোখ বন্ধ করে খাই নিতে পারো, কোনো সমস্যা হবে না। মরে গেলে আবার আমার দোষ নাই। দেন ছত্রাক নিবা, নেওয়ার পরে ছত্রাকের যে ছাদাটা আছে এটা ভাঙবা, ভেঙে নাকের কাছে নিবা, নিয়ে দেখবা এটা গন্ধটা কেমন। যদি মনে হয় ঝাঁঝালো গন্ধ, কি গন্ধ? কিছু কিছু আম খাওয়ার পরে মনে হয় না খুব ঝাঁজ? আমের কোন অংশটা খাইলে ঝাঁজ মনে হয় বেশি? উপরে যে ডাটা অংশটা, ওইটা খাইলে, ওইটা ডাটার রস লাগছে কখনো গালে, ঠোঁটে, একবার কালো হয়ে যায় না, ঠোসার মতো পড়ে যায় না? তো এরকম যদি ঝাঁঝালো গন্ধ পাও, এসিড কিন্তু তীব্র ঝাঁঝালো গন্ধ হয়, তাহলে অম্ল গন্ধযুক্ত এবং ঝাঁঝালো প্রজাতিগুলো হবে বিষাক্ত। 2টা পয়েন্ট শিখলাম, কি কি বলো? উজ্জ্বল বর্ণের গুলা বিষাক্ত, ঝাঁঝালো এবং অম্ল গন্ধযুক্ত গুলা বিষাক্ত। দেন আসো, মনে আছে ব্যাঙের ছাতার স্পুর গুলা কই তৈরি হয়? উপরের দিকে না ছাতা নিচের দিকে? তো ব্যাঙের ছাতা একটা উঠাই, ওটা নিচের দিকে তাকাবা, তাকায় যদি দেখো স্পুর গুলা কোন কালারের, এটা স্টার দাও বেশি করে, বেগুনি কালার, তার মানে এটা বিষাক্ত। কারণ ব্যাঙের ছাতার নিচের দিকে যদি দেখো বেগুনি কালার, এটা বিষাক্ত, এটা খাওয়া যাবে না। নেক্সট সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, মানে যেটা দিয়ে খুব সহজে চেনা যায়, বিষাক্ত মাশরুম যে 2টা পয়েন্ট দিয়ে ভালো করে বুঝবা, কখনোই রোদে জন্মাবে না। প্রখর রোদে, ছত্রাক প্রখর রোদে জন্মায় না। বিষাক্ত মাশরুম কখনোই প্রখর রোদে জন্মায় না। তাহলে তুমি যদি কোন একটা ছত্রাক দেখো রোদের মধ্যে জন্মাইছে, চোখ বন্ধ করে খাই নিতে পারো, কারণ তুমি জানো ভালো ছত্রাক গুলো রোদে জন্মাইছে। বুঝতে শুনে এবার কথা, বিষাক্ত ছত্রাক রোদে জন্মায় না। তাহলে কেন জন্মায়? ভালো ছত্রাক গুলা। আরেকটা আছে, যে ছত্রাক গুলা কাঠের উপরে জন্মায় তারা বিষাক্ত, সাবধান। আবার এটা কইও না বিষাক্ত ছত্রাক কাঠের উপরে জন্মায় না, তাহলে দেখা গেছে উল্টা বললে কি হবে? খাইতে মন চাইছে, উল্টা খাবা, খাইয়ে মারা যাবা।
তুমি কি পড়ো এমন কাঠের উপরে বিষাক্ত মাশরুম জন্মায় না, তার মানে ভালো মাশরুম গুলো জন্মায়, খাইয়া নি ব্যাপার মরে গেছে, দোষ কাজ জনি স্যার। হ্যাঁ ভিডিও রেকর্ড আছে, আমার কিছু হবে না। তাহলে কাঠের উপরে যেগুলো জন্মায় এগুলো বিষাক্ত, ছায়াতে যেগুলো জন্মায় এগুলো বিষাক্ত, রোদ্রে জন্মাইলে ভালো, কাঠের মধ্যে না জন্মাইলে ভালো। অনেকগুলো পয়েন্ট আছে যেটা দেখবে সবগুলোর সাথে মিলে গেছে, চোখ বন্ধ করে খাইতে পারো, তাও মরে গেলে আমার দোষ নেই। শৈবাল ছত্রাকের মধ্যে পার্থক্য আপনারা পরে নিবেন।